বকুল তুমি সত্যি তোমার বিয়ে হয়ে গেছে? বলো না গো, সত্যি কি তোমার বিয়ে হয়ে গেছে? আমি যে আমার এক আশা নিয়ে তোমার কাছে ছুটেছিলাম, বলো না সত্যি কি তোমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, আজই তার ফুলসজ্জা। সজ্জা? কেন কেন এসেছো বকুল? কেন তুমি আমার কাছে এইভাবে ছুটে এসেছো? যাও, চলে যাও বকুল, তুমি চলে যাও। আর কখনো কোনো দিন কোনো আশা নিয়ে তুমি এই বাড়িতে এসো না। যাও, চলে যাও। বড় দাদু বাবু, আমি জানতে চাই এই মেয়েটার সঙ্গে তোর কি সম্পর্ক? বাবা, কিসের প্রয়োজনে তোর সঙ্গে দেখা করতে এসেছে? আর কেনই বা তুই ওকে এত রাত্রে বাড়ি থেকে চলে যেতে বলছে? কর্তা বাবু, দেরি করছিস কেন? আমার কথার উত্তর দে দেবো। হ্যাঁ বল, ওর সঙ্গে তোর কি সম্পর্ক? বলো বড় দাদু বাবু, তুমি বলো। এই লক্ষ্মী পৃথিবীর মতো মেয়েটি তোমার কে? আচ্ছা, একটা অজানা অপরিচিত মেয়ে ছেলের সম্পর্কে তোমাদের এত জানার কৌতূহলটা কি জানতে পারি? কারণ তো একটা নিশ্চয় আছে মেজদা, না হলে এই ভদ্র মহিলা এত রাত্রের বর্দার সঙ্গে দেখা করতে আসবে কেন? বলো বর্দা, এই ভদ্র মহিলার সঙ্গে তোমার কিসের সম্পর্ক সেটা তুমি মা বাবার সামনে খুলে বলো। মানে ও আমার চাকরানি। বকুল, চাকরানি। হ্যাঁ গো বাবু মশাইরা, আমি ওনার চাকরানি। বাবু যখন আমাদের গ্রামে থাকতে, আমি তখন বাবুর সব কাজ করে দিতাম। চাকরানি যদি, তাহলে আমার ধ্রুবর বিয়ে হয়ে গেছে এই কথাটা শোনা মাত্র তুমি এমনি হাহাকার করে কেঁদে উঠলে কেন? দুঃখে গো মা, দুঃখে। তুমি আমাকে মা বললে, কিন্তু দুঃখটা তোমার কি সেটা আগে খুলে বলো সবার কাছে। বাবু আমাকে বলেছিল, বকুল আমার যখন বিয়ে হবে তুমি নিজে দাঁড়িয়ে থেকে শাক বাজাবে, উলুধ্বনি করবে। কিন্তু এখানে এসে আমি যখন দেখলাম বাবুর বিয়ে হয়ে গেছে, তখন আমি খুব দুঃখ পেয়েছি। আমি খুব দুঃখ পেয়েছি। তোমার দুঃখের কাহিনী শুনতে শুনতে আমার দাদার ফুলসজ্জার আনন্দটা মাটি হয়ে গেল। এবার তুমি যেতে পারো। এত রাত্রে উনি যাবেন কোথায়? ও তাই তো, মেয়ে মানুষ এত রাত্রে বেরুলে বিপদে পড়তে পারে। ঠিকই কথা, এত রাত্রে একা ও যাবে কোথায়? তার চেয়ে আজ রাতটা এখানে থেকে কাল সকালে না বাবা না, দয়া করে আপনারা আমাকে দাঁড়িয়ে দেবেন না। আমি যে অনেক আশা নিয়ে আপনাদের কাছে এসেছি। বকুল তুমি? হ্যাঁ, আপনারা আমাকে আপনাদের পায়ের তলায় দয়া করে একটু ঠাঁই দিন। আপনারা আমাকে যা খেতে দেবেন আমি তাই খাবো, আপনারা আমাকে যা করতে বলবেন আমি তাই বলবো। আপনাদের সকলের উচ্ছিষ্ট খাবারকে আমি আমার জীবনটা বাঁচিয়ে রাখবো। দয়া করে আমাকে দাঁড়িয়ে দেবেন না মা, দয়া করে আমাকে দাঁড়িয়ে দেবেন না। দুজন কাজের লোক রাখার মতো আমাদের বিলাসিতা নেই। এর জন্য আমাকে একটা পয়সা মাইনে দিতে হবে না, কিন্তু পেটে তো কিছু খেতে দিতে হবে, আরো তো মিনিমাম একটা খরচা আছে। অর্ঘ, আমার মনে হয় ওর মনে কোনো অসৎ উদ্দেশ্য আছে, আর সেই উদ্দেশ্য পূরণ করার জন্য বিনা পয়সায় আমাদের ঘরে চাকরানি সেজে একজন ভদ্র মহিলার সম্বন্ধে কটু কথা বলা তোমার উচিত হচ্ছে না। প্লিজ প্লিজ নক্ষত্র, প্লিজ দয়া করে তোমরা চুপ করবি। আমি যে আর সহ্য করতে পারছি না রে ভাই। বকুল, আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি, তুমি এখান থেকে চলে যাও। তোমার আমার অতীতের সম্পর্ক সব শেষ হয়ে গেছে। প্লিজ বকুল, দয়া করে তুমি এখান থেকে চলে যাও। চলে যেতে হবে না, আজ থেকে ও এ বাড়িতেই থাকবে। বাবা,
কোনো কিন্তু নয়। ওর খাওয়ার জন্য যে টাকা খরচা হবে তা তোর মাইনে থেকে কাটা যাবে না। আর ওর উদ্দেশ্য অসৎ কি মহৎ তার বিচার করবো আমি। এই যে ভদ্র মহোদয়গণ, এবার দয়া করে আপনাদের বিচারের সভাটা ভঙ্গ করবেন কি? বৌমা তুমি? হ্যাঁ আমি। একটা গাইয়ের চাকরানিকে নিয়ে তখন থেকে যেভাবে আপনারা মাতামাতি করছেন তাতে করে মনে হচ্ছে আপনাদের ছেলের বিয়ের চাইতে ওই চাকরানি পাওয়াটাই বড় হয়ে দাঁড়িয়েছে। একটু আস্তে কথা বলো বৌমা, বাড়িতে আত্মীয় স্বজনরা রয়েছে, সবাই শুনতে পাবে। পাবে, তাতে আমার কি? বিউটি, তুমি কি ভুলে গেছো আজ আমাদের ফুলসজ্জা? ফুলসজ্জার ঘরে কি সারা রাত তোমার জন্য আমাকে অপেক্ষা করে থাকতে হবে? বৌমা তুমি তোমার ঘরে যাও, ধ্রুব একটু পরেই যাচ্ছে। না, ধ্রুব এক্ষুনি আমার সাথে যাবে। কি বললে বৌদিমণি? তুমি স্বামীর নাম মুখে আনলে? কেন? স্বামীর নাম মুখে আনলে বুঝি মুখে ফোসকা পড়ে যায়? ফোসকা হয়তো পড়ে না বৌমা, কিন্তু স্বামীকে অসম্মান করা হয়। তুমি কি জানো না মেয়েদের কাছে স্বামী হলো দেবতা? দেবতা? স্বামীকে দেবতা বলে ভাবে এসব গাইয়া অশিক্ষিত মেয়ের দল। আমার মতো শহরের উচ্চ শিক্ষিতা মেয়ের কাছে স্বামী মানে হলো বন্ধু। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার বৌমা, চমৎকার। তোমার ওই শিক্ষার সিলেবাসের সঙ্গে সঙ্গে বোধহয় তোমার রুচির সিলেবাসটা পাল্টে ফেলেছো। তাই তো তোমার মতো অসংখ্য উচ্চ শিক্ষিতা উচ্চ শিক্ষার বিচারে স্বামী হয় বন্ধু, আর এই বৃদ্ধ শ্বশুর শাশুড়ি হয় চাকর আর চাকরানী। বাবা বাবা, জানিস তুই জানিস, মৃত্যু শয্যায় শুয়ে আমি স্বপ্ন দেখতাম আমার ধ্রুবর বিয়ে হবে, মনের মতো বৌমা আনবো। বাবু, কিন্তু ধ্রুব বিয়ে করলো ঠিকই, কিন্তু যাকে আনলো সে বৌমা নয়, সে একটা বোমা, একটা বোমা। আমার এত বড় অপমান! সম্মান কখনো স্বেচ্ছায় পাওয়া যায় না বৌমা, ওটা নিজেকে আদায় করে নিতে হয়। আশা করি সম্মান দেওয়া আর সম্মান নেওয়ার ব্যাপারে এবার থেকে যথেষ্ট সচেতন থাকবে। এই যে বলি, এভাবে আমায় অপমান করার কারণটা কি? যত অনর্থের মূল্য হচ্ছে এই চাকরানিটা। অর্ঘ, আমি তোমাকে এখনো বলছি দাদা, এই চাকরানিটাকে ঘর থেকে দূর করো, না হলে আমাদের এই সোনার সংসারে অশান্তি ঝড় বইবে। শোনো ধ্রুব, আমি তোমায় মাত্র 10 মিনিট সময় দিয়ে গেলাম, তার মধ্যে তুমি রুমে না এলে তোমার বাবার ওই সাধের বোমা সত্যিকারের বোমা হয়ে ফেটে পড়বে। বোমা, আন্ডারস্ট্যান্ড? থিংক ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। বর্দা, তুমি কি শুধু চুপ করে থাকবে? বর্দা, তুমি কি শুধু চুপ করে থাকবে? কোনো কথাই কি তুমি বলবে না বর্দা? ওরে নক্ষত্র, বলার ভাষা যে আজকে আমার হারিয়ে গেছে রে ভাই। কর্তব্যের ফাঁসে বাক শক্তি হয়ে গেছে আমার বাক শক্তি। তাই তো আমার বুবা মন না বলার অবাক্ত বেদনায় শুধু টুকুরে টুকুরে কাঁদছে। বাবু, তুমি তোমার ফুলসজ্জার ঘরে যাও বাবু। তুমি এ কথা বলছো বকুল? দেখো বড় বাবু, আমিও তোমাকে বলছি তুমি ফুলসজ্জার ঘরে যাও। দেরি হলে হয়তো বৌদিমণি আবার তোমাকে রেখে বসবে। তুমি যাও, ফুলসজ্জার ঘরে যাও। বলতো তো বাবু, তুমি ফুলসজ্জার ঘরে যাও, ফুলসজ্জার ঘরে যাও। অসম্ভব, যার মনের সঙ্গে আমার মনের কোনো মিল নেই, যার চরিত্রের সঙ্গে আমার চরিত্র সম্পূর্ণ বেমানান, তাকে আমি স্ত্রীর স্বীকৃতি দিলেও স্ত্রীর মর্যাদা আমার পক্ষে সম্ভব নয়। ঠিকই বলেছো বর্দা, তুমি ঠিকই বলেছো বর্দা। তোমার এই জীবনের মহা সমস্যার কথা আর কেউ না জানলেও এই নক্ষত্র তো জানে বর্দা। তাই সব জেনে শুনে আমি তোমাকে একটা কথা বলে যাচ্ছি বর্দা, তুমি নিজে সিদ্ধান্ত নাও কাকে তুমি আপন করে নেবে, ওই অগ্নি সাক্ষী স্ত্রীকে না তোমার ওই ভালোবাসার ভালোবাসার। ওরে নক্ষত্র, তোকে কেমন করে বোঝাই রে ভাই? আমার কাছে ওই ভালোবাসার সিঁদুরের মূল্য যে অনেক অনেক বেশি। ওকে তুমি চুপ করো, চুপ করো।
বকুল, আমি মহা অন্যায় করেছি বকুল। নির্মম নিষ্ঠুরের মতো তোমার ভালোবাসাকে আমি তোমার করে খুন করেছি। তুমি আমাকে অভিশাপ দাও বকুল, তুমি আমাকে অভিশাপ দাও, আমাকে প্রাণ ভরে তুমি অভিশাপ দাও বকুল, আমাকে অভিশাপ দাও। ছি, ও কথা বলো না। তুমি এখন যাও, তোমার জন্য তোমার স্ত্রী যে অপেক্ষা করছে। আজকে তোমার ফুলসজ্জা। তুমি কি বকুল, নিজের স্বামীকে অন্যের হাতে তুলে দিতে তোমার বিবেক এতটুকু হাহাকার করছে না? আমি যে তোমার সহধর্মিনী গো, আমি যে তোমার সহধর্মিনী, তাই তো স্বামীর শুভ কাজে সম্মতি দেওয়া যে স্ত্রীর কর্তব্য। বকুল, তুই ভেবো না গো, তুই ভেবো না। তোমার আমার সম্পর্কের কথা ঈশ্বর ছাড়া কেউ জানবে না। আমি আজীবন এখানে তোমার চাকরানি হয়েই থাকবো গো, চাকরানি হয়েই থাকবো। তুমি যাও, যাও গো, যাও। অসম্ভব বকুল, অসম্ভব। আমি তোমাকে ছেড়ে কিছুতেই আমি বিউটির কাছে যাব না। আমার মাথার দিবে। তুমি যাও, যাও, যাও। আমি যে বড় ক্লান্ত বকুল, আমার অবসন্ন হৃদয় আর জর্জরিত, আর কত ব্যথা আঘাত আমি সইব। বেশ, তবে তাই হোক, তোমার চোখের জল দিয়ে লেখা হোক আমার জীবনে নতুন ইতিহাস। তোমার ব্যর্থ প্রেমের হাহাকার হোক আমার ফুলসজ্জার উপহার, আর তোমার বুক ফেলে কান্নার চূড়ো আমার ফুলসজ্জার সারায়, ফুলসজ্জার সারায়। তবে একটা কথা তুমি মনে রেখো বকুল, ওই ফুলসজ্জা নামক রাজপ্রাসাদে আমার এই শরীরটাই থাকবে। আমি থাকবো না বকুল, আমি থাকবো না, আমি থাকবো না বকুল। তুমি কি করলে? কেন করলে? কেন কেন কেন? দুঃখই যদি দেবে, দুঃখই যদি দেবে, তাহলে কেন দিয়েছিলে? কেন দিয়েছিলে মিথ্যে সুখের হাত জানি? বলো কেন? আমি কি করছি? আমি কি করছি? এটা যে আমার স্বামীর বাড়ি, এটা যে আমার শ্বশুরের ভিটে। শ্বশুরের ভিটে চোখে জল ফেললে স্বামীর সংসারে চমকগুলো হয়। না জানো? তুমি তো জানো ঠাকুর, এবারের সঙ্গে আমার কিসের সম্পর্ক। তাই তো বলছি, তুমি আমাকে হারাতে পারবে না, হারাতে পারবে না। আমি জিতবই জিতবো, আমি জিতবই জিতবো। এই জীবন